ছাত্রছাত্রীরা আমরা আবারও প্রাণীবিজ্ঞান ক্লাসে অনলাইন ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি। এভাবে কতদিন চলবে জানি না, যে কদিন চলতে হয় ওই কদিন আমরা প্রাণীবিজ্ঞানের ক্লাসগুলো আমরা অনলাইনে চালাবো। তো গত ক্লাসে আমি চলনা অঙ্গ চালনা পড়াই গেছিলাম, যেহেতু সিলেবাসে ওটা আছে এবং ওটা থেকে কোশ্চেন হবে, সেহেতু আমি অঙ্গ চালনা পড়িয়ে গেছি। আজকে আমাদের মোটামুটি সিলেবাস শেষ। যদি সামনাসামনি ক্লাস হতো তাহলে হয়তো তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা বললে আমরা সেই প্রবলেমগুলো সলভ করতাম। যেহেতু আমাদের ওই ধরনের কোনো নেই, আপাতত অফলাইনে কোনো ক্লাস নেই, সুতরাং অনলাইনে ক্লাসের মধ্যে আমরা আবার রিভাইজ করব। আমরা হয়তো একটা চ্যাপ্টারকে দুটো ক্লাসে বা এক ক্লাসে একটা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন হতে পারে, কোন জায়গা থেকে সিকিউ হয়, কোন জায়গা থেকে এমসিকিউ হতে পারে, আমরা এই জিনিসগুলো আলোচনা করব। তো আজকে আমি প্রথম অধ্যায়, যেটা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, আমরা এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারে কোন জায়গা থেকে সিকিউ হতে পারে, কোন কি প্রশ্ন হতে পারে বা কেমন হবে, আমরা সেই কথাগুলো বলবো। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসে যে প্রথম কথাটা আসে, যে বিভিন্নতা জিনিসটা কি, ডাইভার্সিটি যে জিনিসটা, সেটা হচ্ছে যে বিভিন্ন পরিবেশে যেমন বিভিন্ন রকমের প্রাণী থাকে, এই প্রাণীগুলোর মধ্যে অনেক ধরনের পার্থক্য থাকে, সেই পার্থক্যটাকে বলা হচ্ছে মূলত তার বিভিন্নতা। আর শ্রেণীবিন্যাস মানে এই যে অনেকগুলো প্রাণী, সেই প্রাণীগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করা, কতগুলো ভাগে ভাগে ভাগ করা। কেন ভাগ করে? তার কারণ হচ্ছে যে যাতে অল্প কয়েকটা প্রাণী পড়ে, যেমন মনে করে প্রাণীগুলোকে 9টা পর্বে ভাগ করা হয়েছে। আমি যদি 9টা পর্বের বৈশিষ্ট্য জানি, তাহলে মোটামুটি দুনিয়ার সব প্রাণী সম্পর্কে আমার কম বেশি জানা হয়ে যায়। এই কারণে তাদের শ্রেণীবিন্যাসটা করা হয়। আমরা এই শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটাতে একটু করে আলোচনা করব। শ্রেণীবিন্যাস কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করব? শ্রেণীবিন্যাসে বিভিন্ন ধরনের ভিত্তি আছে, তার মধ্যে যে দুটো ভিত্তি, একটা হচ্ছে প্রতিসাম্যতা, আর একটা হচ্ছে তার সিলোম। এর দুটো তোমরা ভালো করে পড়বে, এর দুটো থেকে কোশ্চেন হয়। সিকিউ যদি করতে যাই কোনো স্যার, এর দুটো জায়গা থেকে তোমাকে কোশ্চেন করতে পারে। প্রতিসাম্যতা মানে হচ্ছে যে একটা প্রাণীকে তার সমান কয় ভাগে ভাগ করা যায়। যেমন যদি আমি বলি আমাকে তোমরা সমান 2 ভাগে ভাগ করে দাও, তাহলে কিভাবে কাটবে? আমার এই যে এক্সিস বরাবর লম্বভাবে কাটবে, দ্যাট ইজ আমার দৈর্ঘ্য বরাবর কাটবে। প্রস্থ বরাবর কাটলে আমাকে 2 ভাগে ভাগ হবে না, শুধু দৈর্ঘ্য বরাবর কাটলে আমাকে সমান 2 ভাগে ভাগ হবে। এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে প্রতিসাম্যতা। এর উপর ভিত্তি করে প্রাণীগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, অপ্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য। কি কি? প্রথম হচ্ছে যে অপ্রতিসাম্য, তাদেরকে কোনোভাবে তুমি যেদিকে কাটো না কেন কখনো সমান 2 ভাগে ভাগ করতে পারবে না। নেক্সট হচ্ছে যে কি, অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য। এই প্রতিসাম্যতাগুলো, অর্থাৎ কোনো প্রাণীকে অক্ষ বরাবর কাটলে সমান 2 ভাগে ভাগ হয়, অক্ষ বরাবর কাটলে 2-এর অধিক ভাগে ভাগ করা যায়। কোনো প্রাণীকে তার দেহের সাথে তার যে দুটো অ্যাক্সিস দিয়ে ভাগ করলে সমান 4 ভাগে বিভক্ত হয়। এর উপর ভিত্তি করে প্রাণীগুলোকে ভাগ করা হয়েছে, তার প্রতিসাম্যতা নির্ধারণ করা হয়েছে। তো তোমরা দেখবে কোন প্রাণীর প্রতিসাম্যতা কোন ধরনের। যদি সিকিউ করে, এটার উপরে হয়তো বলতে পারে প্রতিসাম্যতার বিভিন্নতা বিশ্লেষণ করো, হায়ার অ্যাবিলিটির কোশ্চেনে যেতে পারে। আবার এমসিকিউতে গেলে হয়তো কোনো একটা প্রাণীর নাম বলে সে কোন ধরনের প্রতিসাম্য সেটা তোমার কাছে জানতে পারে, অথবা একটা প্রতিসাম্যতা বলে যে নিম্নে কোন প্রাণীতে দ্বিঅরীয় প্রতিসাম্যতা দেখা যায়, বলে 4টা অপশান দিল, তুমি সেখান থেকে একটা তোমাকে বেছে নিতে হবে, শুদ্ধটা বেছে নিতে হবে। জাস্ট এইভাবে প্রতিসাম্যতার উপরে একটা কোশ্চেন হতে পারে। সিলোম জিনিসটা কি? সিলোম জিনিসটা হচ্ছে দেহের অভ্যন্তরে যে গহ্বর থাকে, যে খালি জায়গা থাকে, সে খালি জায়গাটাকে বলা হচ্ছে সিলোম। সিলোমের উপর ভিত্তি করে প্রাণীগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট,
ইউসিলোমেট। সিলোমেট মানে তাদের দেহের অভ্যন্তরে কোনো গহ্বর নেই, কোনো সিলোম নেই, সিলোমবিহীন প্রাণীগুলোকে বলা হচ্ছে অ্যাসিলোমেট। তোমরা দেখবে কোন কোন পর্বের প্রাণীতে সিলোম নেই। সিউডোসিলোম, দেহের অভ্যন্তরে গহ্বর আছে কিন্তু সেই গহ্বরটা বাইরের দিকে প্যারাডাল এপিথেলিয়াম এবং ভিতরের দিকে ভিসেরাল এপিথেলিয়াম, এই জিনিসগুলো নেই। অর্থাৎ দুই পাশে দুটো এপিথেলিয়াল দিয়ে সম্পূর্ণ দেহ থেকে গহ্বরটাকে আলাদা করেনি, সেটাকে বলা হচ্ছে সিউডোসিলোম। আর বাকি যেটা সেটা হচ্ছে ইউসিলোম। সেটা কি? সেটা হচ্ছে বাইরের দিকে প্যারাডাল এপিথেলিয়াম থাকবে, ভিতরের দিকে ভিসেরাল এপিথেলিয়াম থাকবে। এটার উপর ভিত্তি করে প্রাণীগুলোকে 3 ভাগে ভাগ করা যায়, এটা দেখতে পারো। আর প্রতিসাম্যতার যে ভিত্তিগুলো আছে, যেমন মেরুদণ্ডী কারা, অমেরুদণ্ডী কারা, খণ্ডায়ন কি, এই ধরনের জিনিসগুলোর উপর ভিত্তি করে, যেমন ধরো ট্যাগমাটাইজেশন বা অঞ্চলীকরণ। অঞ্চলীকরণ কোন পর্বের প্রাণীতে দেখা যায়? শুধুমাত্র আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখা যায়। হ্যাঁ, আবার যেমন ধরো হিমোসিল, হিমোসিল কাদের আছে, কাদের নেই। কাদের পুরো দেহের মধ্যে যেন শুধু আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে হিমোসিল আছে, এই জন্য তাদের রক্ত সংবহনটাকে বলা হয় মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর যাদের রক্তগুলো সিলোমের মধ্যে দিয়ে না গিয়ে বিভিন্ন রক্তনালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাদেরকে বলা হয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। যেমন আবার মলাস্কাতে দেখো অর্ধেক মুক্ত অর্ধেক বদ্ধ, এটাকে আমরা বলি অর্ধ উন্মুক্ত। তোমাকে যদি প্রশ্ন করি নিম্নের কোন প্রাণীতে অর্ধ উন্মুক্ত সিলোম দেখা যায় বা অর্ধ উন্মুক্ত সংবহন দেখা যায়, তখন বিভিন্ন প্রাণীর নাম দিলে সেখানে মলাস্কা পর্বের প্রাণী থাকবে, সেটা তোমাকে পড়তে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, শ্রেণীবিন্যাস যখন পড়বে বইতে প্রতিটা পর্বের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো ভালো করে দেখবে। মূলত আমরা আসমরের এবং আলিমের বইয়ে যে উদাহরণগুলো আছে, কমন উদাহরণগুলো, সেই উদাহরণগুলোই সেট করি, এর বাইরে কোনো জিনিসে আমরা যাই না, সেটার উপর দেখবে। আর দেখতে হবে এই যে প্রাণীগুলো তুমি পড়লে তোমাকে জেনে নিতে হবে যে কোন পর্বের প্রাণীতে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় বা কোন প্রাণীতে কোন প্রতিসাম্যতা দেখা যায়, কোন পর্বের প্রাণীতে কোন ধরনের সিলোম দেখা যায় এবং কোনটাতে কোন ধরনের সিলোম দেখা যায় না। এই জিনিসটা যদি আয়ত্তে রাখতে পারো তাহলে আমার মনে হয় শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর যদি কোনো কোশ্চেন দেয় তাহলে তুমি সেটা লিখতে পারবে। দ্বিতীয় যেটা আছে, 1 নম্বরে গেল 1, 2, 3 নম্বরে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের পর্বগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো তোমাকে মনে রাখতে হবে। 9টা পর্ব আছে, 9টা পর্বের কোন পর্বের কি বৈশিষ্ট্য আছে, কোন একটা প্রাণী দিয়ে তার পর্বগত বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, অথবা বলতে পারে দুটো প্রাণী বললো, দুটো প্রাণীর পর্বগত বৈশিষ্ট্যের মধ্যে কে উন্নত কে অনুন্নত। অর্থাৎ শ্রেণীবিন্যাসের তোমরা যে শ্রেণীবিন্যাসটা পড়ছো পরিফেরা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত, সেটা একটা জাতিজনিত শ্রেণীবিন্যাস। বিবর্তনের ধারার উপর ভিত্তি করে সেই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে। যারা আগে হয়েছে তারা আগে বসছে, যারা পরে হয়েছে তারা পরে বসছে। পরে যারা বসছে মনে করে 1 নম্বর থেকে 2 নম্বর উন্নত, কারণ 2 নম্বর উন্নত বলে তারে পরে বসানো হয়েছে। এখন উন্নত অনুন্নত জিনিসটা কি? উন্নত হচ্ছে প্রাকৃতিক পরিবেশে যে পরিবর্তনশীল পরিবেশে খাপ খাওয়া নেওয়ার জন্য যে ভালো বৈশিষ্ট্য অর্জন করতে পারছে সে উন্নত। অর্থাৎ টিকে থাকার জন্য অ্যাবিলিটি যার যত বেশি সে তত বেশি উন্নত। তার মানে কি, যারা শেষে উৎপন্ন হয়েছে তাদের মধ্যে মডিফিকেশান বেশি হয়েছে, যত শেষে উৎপন্ন হয়েছে তত বেশি মডিফিকেশান হয়েছে। এই মডিফিকেশানের মাধ্যমে সে পরিবেশের সাথে খাপ খাওয়াই নেওয়ার একটা ব্যবস্থা করে রাখছে। সো শ্রেণীবিন্যাসে পর্বগত বৈশিষ্ট্যগুলো পড়লাম। আচ্ছা, 4 নম্বরে আসলে 4টা কোয়েশ্চেন পড়লে আমাদের হয়ে যায় যে কোডেটা পর্বের শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস। কর্ডেটা পর্বে শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস। অন্যান্য পর্বগুলোকে আমরা শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস করতে বলছি না, কারণ ওটা তোমাদের বইতে নাইও, কোনো কোনো বইতে থাকলেও সেটা পড়া আমার মনে হয় ওটা পড়ার দরকার পড়বে না। শুধুমাত্র এই কর্ডাটা পড়বে, শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাসটা পড়বে। অর্থাৎ এই কর্ডাটাকে কয়টা উপপর্বে ভাগ করা হয়েছে?
তিনটে উপপর্বে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রেটা। সেখানে তাদের বৈশিষ্ট্যগুলো পড়লাম, ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা ভার্টিব্রেটার বৈশিষ্ট্যগুলো পড়লাম। এই বৈশিষ্ট্যগুলো পড়ার পর তাদের উদাহরণগুলো দেখলাম। ভার্টিব্রেটাতে গিয়া তাকে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা হচ্ছে উপপর্ব। এই ভার্টিব্রেটার উপপর্বটাকে আবার দুই ভাগে ভাগ করছে। কি কি? একনাথা এবং ন্যাথোস্টোমাটা। তাদের বৈশিষ্ট্যগুলো পড়লাম। একনাথাতে দুটো শ্রেণী, আর ন্যাথোস্টোমাটাতে অর্থাৎ চুয়ালযুক্ত প্রাণীগুলোতে যে কয়টা শ্রেণী আছে, কন্ড্রিকটিস, অ্যাক্টিনাপটেরিগি, সার্কাপটেরিগি, এবিস, রেপটাইলিয়া, কন্ড্রিকটিস, অস্ট্রিকটিসকে দুই ভাগে ভাগ, কোনো বইতে দেখবে অস্ট্রিকটিস লিখছে, কোনো বইতে দেখবে এটাকে দুই ভাগে ভাগ করে রাখছে, অ্যাক্টিনাপটেরিগি এবং সার্কাপটেরিগি। এরপরে আসছে অ্যাম্ফিবিয়া, তারপরে হচ্ছে রেপটাইল থেকে স্যার দুই দিকে গেছে, এবিসে গেছে, ম্যামালে গেছে। তো আমরা এবিসকে আগে বসাই, ম্যামালকে পরে বসাই, ম্যামালকে সবার পরে বসাই। এই যে শ্রেণীগুলো, সেই শ্রেণীগুলোর বৈশিষ্ট্য পড়বে খুব ভালো করে, এবং উদাহরণ, কমন যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো এমসিকিউতে একটা সুবিধা আছে, বানান টানান খুব বেশি মুখস্থ করতে হয় না, মোটামুটি একটু ধারণা থাকলে তুমি সেখানে আইডেন্টিফাই করতে পারো কোনটা কোন শ্রেণীতে পড়ছে। এইটুক যদি পড়ো, আমার মনে হয় প্রথম চ্যাপ্টার থেকে যে কোনো কোয়েশ্চেন দিলে তোমরা আনসার করতে পারবে। তবে প্রথম চ্যাপ্টার থেকে এমসিকিউ হয় বেশি, সিকিউ হয় কম। তো সিকিউ হোক এমসিকিউ হোক, তাইলে আমরা সেটা আনসার করতে পারবো। এরপরে আসি আমরা দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারে তিনটা ভাগ আছে। কি সেটা কি? তিনটা প্রাণীর পরিচিতি চ্যাপ্টারটাকে তিনটা পোর্শনে ভাগ করছে। একটা রাখছে হাইড্রা, 2 নম্বরে রাখছে ঘাসফড়িং, 3 নম্বরে রাখছে রুই মাছ। তাইলে আমরা দ্বিতীয় চ্যাপ্টার প্রাণীর পরিচিতি, আমরা এই আলোচনাটা যদি করি, সেখানে আমরা কি প্রশ্ন আসতে পারে? এক নম্বরে 1, 2, 3, আমরা 1 নম্বরে ধরি হাইড্রাতে কি কি প্রশ্ন আসতে পারে? হাইড্রার শ্রেণীবিন্যাস পড়লা। বিশেষ করে হাইড্রা যে দ্বিস্তরী প্রাণী, অ্যাক্টোডারম এবং এন্ডোডারম। এই অ্যাক্টোডারম এবং এন্ডোডারমের মধ্যে যে সমস্ত কোষ আছে, সেই কোষগুলো সম্পর্কে তোমাকে ডিটেলস পড়তে হবে। তার মধ্যে অ্যাক্টোডার্মে 7 ধরনের কোষ দেখা যায়, এন্ডোডার্মে 5 ধরনের কোষ দেখা যায়। তাহলে বাদ দিলে যে এইখানে যে দুটো কোষ বেশি দেখা যায়, সেই দুটো কোষ কি? তার মধ্যে একটা বিশেষ ধরনের কোষ হচ্ছে নিডোব্লাস্ট কোষ। সেই নিডোব্লাস্ট কোষটা তোমরা খুব ভালো করে পড়বা। এই নিডোব্লাস্ট কোষের একদম ডিটেলস পড়বা। এই নিডোব্লাস্ট কোষের একদম ডিটেলস পড়বা। যদি অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে কোশ্চেন করে, দ্বিস্তরী প্রাণী হিসেবে অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্ম থেকে একটা কোশ্চেন করতে পারে। 2 নম্বরে তার প্রজনন, তার 2 ধরনের প্রজনন হয়, যৌন এবং অযৌন। কখন যৌন হয়, কখন অযৌন হয়, যৌন জনন সবসময় হয় না কেন, বা অযৌন জনন সবসময় হয় না কেন, এই ধরনের প্রশ্ন করতে পারে। 3 নম্বরে হচ্ছে তার পরিপাক, তার অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাক, 2 ধরনের পরিপাক আছে, অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় 2 ধরনের পরিপাক আছে। আমরা পরিপাক 3 নম্বরে যে এটা চলনে আমরা লুফিং এবং সামারসল্টিং এই দুটো বেশি পড়ব। লুফিং আর সামারসল্টিং এই দুটো পার্থক্য আমরা দেখব। যদি প্রশ্ন করে তাহলে আমার গেল 1টা, 2টো, 3টা, 4টা। আমার মনে হয় যদি এই 4টা প্রশ্নের ভিতর আমরা থাকতে পারি, এই 4টা প্রশ্নের ডিটেলস আমি পড়ি, এর ভিতর থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি আনসার করতে পারবো। যেমন এখানে আমরা বলছি নিডোব্লাস্ট কোষটা পড়তে ভালো করে। এছাড়া আরেকটা জিনিস আছে, এন্ডোডার্মে তার যে কোষগুলো, সে কোষের মধ্যে গ্রন্থিকোষগুলো, তার 2 ধরনের গ্রন্থিকোষ থাকে। অ্যাপিথেলিয়াম মাসকুলার সেলগুলো, তার এন্ডোডার্মের মধ্যে যে মাসকুলার সেলগুলো আছে সেখানে 2 ধরনের জিনিস থাকতে পারে। এই দুটো জিনিস 2টা ভাগ পড়বে।
আর অ্যাক্টোডার্মের কোষগুলো সম্পর্কে একটু দেখেন। অ্যাক্টোডার্মের কোষের মধ্যে নিউরোব্লাস্ট কোষটা ডিটেলস পড়বে, যদি সে অ্যাক্টোডার্মের ভিতর থেকে যায়। নিউরোব্লাস্ট কোষ ছাড়া সে কোশ্চেন করতে পারবে না। এন্ডোডার্মে যদি সে আসতে চায়, এন্ডোডার্মে আসলে তার গ্রন্থি কোষ এবং পরিপাক কোষ, অর্থাৎ অ্যামিবয়েড এবং সিলিয়েটেড, যে অ্যামিবয়েড এবং সিলিয়েটেড গ্রন্থি কোষে হচ্ছে মিউকাস নিঃসারী এবং এনজাইম নিঃসারী, এই দুটো জিনিস দেখবে। প্রজননে যদি আসি, প্রজনন কাকে বলে, প্রজনন কত প্রকার ও কী কী, জিনিসগুলোর পড়ার পর তার যৌন ও যৌন প্রজনন, সাথে সাথে তার আরেকটা জিনিস দেখবে, একটু করে দেখে রাখবে, পরিস্ফুটন। বিশেষ করে পরিস্ফুটনের ধাপগুলো তুমি একটু করে দেখতে হবে। পরিপাকে যদি পরিপাক থেকে যদি সে প্রশ্ন করে, তার অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমাদের যেমন পুরো পরিপাকটা হয় বহিঃকোষীয়, কোষের বাইরে। মুখ গহ্বর থেকে শুরু হয়, একদম ক্ষুদ্রান্তে গিয়া শেষ হয়। সামান্য কিছু যদি থেকে যায় সেটা বৃহদান্তে গিয়া শেষ হয়। সো এটা তার পরিপাকের মধ্যে কিন্তু সেটা হয় না। তার বাইরে তার যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি যেটাকে বলতেছি, সিলেন্টারন বা দেহবন্ধস্থ যে গহ্বর যে সিলোমটা আছে, সেই সিলোমের মধ্যে তার বহির্কোষীয় পরিপাকটা হয়, কিন্তু সেখানে পরিপাকটা কমপ্লিট করতে পারে না। আবার এই পরিপাকটা ইনকমপ্লিট পরিপাকের ফলে খাদ্যদ্রব্য যে অসম্পূর্ণ পরিপাক হয়, এই অসম্পূর্ণ পরিপাকযুক্ত খাবারটা সে কোষের অভ্যন্তরে ঢুকে এনে, কোষের অভ্যন্তরে ঢুকিয়ে নেওয়ার পর সে অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন করে। চলনের মধ্যে সে লুপিং এবং সামারসল্টিং, এই দুটো বেশি করে, সে এই দুটো বেশি পড়বে। কখন লুপিং করে, কখন সামারসল্টিং করে, লুপিং আর সামারসল্টিংয়ের পার্থক্য কী, এই ধরনের জিনিসগুলো যদি তোমার আয়ত্তে থাকে, তাইলে আমার মনে হয় তুমি এটা আনসার করতে পারবে। তো এই দুটো চ্যাপ্টার গেল হাইড্রার। 2 নম্বরে যেটা আমরা যাই সেটা হচ্ছে যে ঘাসফড়িং। স্যার ঘাসফড়িংয়ে আমি এই ধরনের কোনো কথা বলবো না, কারণ ঘাসফড়িং থেকে কোয়েশ্চেন হবে এবং সে কোয়েশ্চেন সে যে কোনো জায়গা থেকে করতে পারে। স্যার ঘাসফড়িংটাতে প্রশ্ন করার স্কোপও খুব বেশি, চ্যাপ্টারও বড়, ভেরিয়েশনটাও বেশি। তবে তার যে বাহ্যিক গঠন, সে বাহ্যিক গঠন থেকে সচরাচর এমসিকিউ হয়। তবে গত পরীক্ষায় আমি তোমাদেরকে তার বাহ্যিক গঠন থেকে একটা সিকিউ করে দিয়েছিলাম। হ্যাঁ, আমরা করতে পারি স্যার। তুমি বাহ্যিক গঠন পড়ছো কি না, তুমি কি শুধু বেছে বেছে মুখস্থ করে আসলা না? বাহ্যিক গঠন অনেকেই লিখছে, তার মুখোপাঙ্গের বর্ণনাটা চাইছিলাম মূলত, সেটা লিখতে পারে। আর বেশি যেটা দেখবে, যেহেতু বাহ্যিক গঠন থেকে কতবার প্রশ্ন করছি, সুতরাং এবার ওই জায়গা থেকে প্রশ্ন করার সম্ভাবনা কম। তুমি তার দর্শন কৌশল, দর্শন অঙ্গ, দর্শন কৌশল, এই দুইটা পড়লা এক জায়গায়। তারপরে এসে তুমি তার পড়তে পারো প্রজনন। স্যার এই দুটাই বেশি করি আর কি আমরা, এই দুটা থেকে কোয়েশ্চেন বেশি হয়। শ্বসন এবং রেচন মিলে যদি আমরা একটা কোয়েশ্চেন, শ্বসন আর রেচন মিলে আমরা যদি একটা কোয়েশ্চেন করতে চাই, কোনো সময় করা যায়, কোনো সময় আমরা করা, তারপরেও আমরা বলছি এই দুটো ভালো করে পড়বে, দর্শনাঙ্গ, দর্শন কৌশল আর প্রজনন। কারণ বাহ্যিক গঠন থেকে যেহেতু কতবার প্রশ্ন করছে, সুতরাং এইবার আমি আশা করছি যে প্রজনন থেকে হয়তো আমরা কোয়েশ্চেনটা করার চেষ্টা করব, বা দর্শন কৌশল ও দর্শন অঙ্গ থেকে করব। শ্বসন ও রেচন থেকে ছোট জিনিস, এটা যদি অন্য কোনো চ্যাপ্টারের সাথে রিলেট করে প্রশ্ন করতে চায়, মানুষের সাথে রিলেট করে প্রশ্ন করতে চায়, অথবা রুই মাছের সাথে রিলেট করে যদি প্রশ্ন করতে চায়, তাইলে শ্বসন ও রেচন থেকে প্রশ্ন করা যায়। না হলে শ্বসন ও রেচন থেকে বোধহয় প্রশ্ন করার আর কোনো স্কোপ থাকে না। সো এই দুইটা জিনিসগুলো যদি পড়ো, আমার মনে হয় তোমরা এখান থেকে করতে পারবে। তোমাদের যে লার্নিং আউটকাম আছে, সেই লার্নিং আউটকামে যেগুলো আছে, গঠন, পরিপাকতন্ত্র, পরিপাক পদ্ধতি, সংবহন, শ্বসন, রেচন, প্রজনন, পুঞ্জাক্ষীর গঠন। তো সংবহন, শ্বসন ও রেচন, সংবহন থেকে স্যার আমরা বলছি না, সংবহন থেকে কোশ্চেন স্যার করা কঠিন হয়ে যায়, হয়তো করবো না। তোমরা এই জায়গাটা পড়বে। বাকি যেটা রইলো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে রুই মাছ।
স্যার রুই মাছের এমসিকিউর জন্য তার বাহ্যিক গঠনটা পড়তে হয়। গতবার এমসিকিউতে হয়তো বাহ্যিক গঠন থেকে প্রশ্ন করে দিছি। এখানে দুটো জায়গা, একটা হচ্ছে শ্বসন আর একটা হচ্ছে রক্ত সংবহন। স্যার বাকি যেটা তার সংরক্ষণ, এই সংরক্ষণ থেকে প্রশ্ন হয়তো গতবার করে ফেলছি, সংরক্ষণ থেকে গতবার যে প্রশ্ন করছি হয়তো এখান থেকে আর প্রশ্ন হবে না। এর শ্বসন এবং রক্ত সংবহন রুই মাছের এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়া থাকে তাহলে আমার মনে হয় তুমি রুই মাছের ভিতরে যে এমসিকিউ হোক সিকিউ হোক, এমসিকিউর জন্য তোমাকে বাহ্যিক গঠন স্যার পড়তেই হবে। অর্থাৎ তার পাখনা কয়টা, পাখনাগুলোর কাজ কি, শরীরের কোন অঙ্গটাকে কি বলে, একটা রুই মাছ আমি চিনছি কি না, এই ধরনের জিনিসগুলো তোমাকে আনসার করতে পারতে হবে। আর বাকি যেটা সিকিউর জন্য শ্বসন এবং রক্ত সংবহন, এই দুটো জিনিস তুমি যদি ভালো করে পড়ো আমার মনে হয় তুমি আনসার করতে পারবে। তো আজকে আমরা এই দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম। প্রথম চ্যাপ্টারটা মোটামুটি একটু কঠিন মনে হবে, কারণ এখানে বেশ কিছু নামদাম মুখস্থ করতে হয়, সবাই এই জিনিসটাকে কঠিন বলে। তো যতটুকু সম্ভব মনে রাখবে আমার মনে হয় তাইলে লিখতে পারবে। সো আজকে আমরা এই জায়গায় শেষ করব। আমরা আগামী ক্লাসে পরিপাক এবং সংবহন এই দুটো চ্যাপ্টার করতে না পারলেও অন্তত একটা চ্যাপ্টারের উপর আমরা একটু আলোচনা করে দেবো যাতে তোমরা আনসার করতে পারো। সো আজকের মতো এখানেই শেষ করছি, সামনের ক্লাসে আবার দেখা হবে।